আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছে উপদেষ্টা পরিষদ। পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে যে কোনো প্রচেষ্টায় সরকার সব কারণ জনসমক্ষে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। শনিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই বিবৃতি দেয় উপদেষ্টা পরিষদ। এ সময় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, পদত্যাগ করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর দায়িত্ব গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে ২০০-রও অধিক আন্দোলন মোকাবেলার পাশাপাশি প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলে তারা। তবে গেল কয়েকদিনে রাজনৈতিক পক্ষসহ বিভিন্ন পক্ষের নানামুখী বক্তব্যে কিছুটা সংকট সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়টি সামনে আসে। এমন বাস্তবতায় এনএসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ১১তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শেষে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এই দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতাগুলো আসছে, সেই প্রতিবন্ধকতাগুলো আমরা আলোচনা করেছি এবং আমরা প্রত্যেকে এই যে বিভিন্ন জায়গা থেকে কি প্রতিবন্ধকতা হচ্ছে, কার কি প্রতিবন্ধকতা হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কার কাজে আমরা এগিয়ে নিতে গেলে কি কি প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলো আমরা দেখছি। পরে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে জানানো হয়, সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এইটা আমাদের আসল কাজ। সেই কাজেও কি কি প্রতিবন্ধকতা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং আমরা আহ্বান জানাবো গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। বিবৃতিতে বলা হয়, শত বাধার মাঝেও জুলাই অভ্যুত্থানকে ধারণ করে গোষ্ঠী স্বার্থকে উপেক্ষার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে আর সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। তবে নির্বাচনের ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দিতে চায় না জামায়াতে ইসলামী। আর নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি। শনিবার রাতে আলাদা বৈঠকে এসব বক্তব্য ও দাবি তুলে ধরেন দলগুলোর নেতারা। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। ঘণ্টাখানেক বৈঠক শেষে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। পাশাপাশি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার স্বার্থে উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিত সদস্যদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানানো হয়। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত প্রদানের দাবি আমরা জানিয়েছি।
বিএনপির পর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রায় আধা ঘন্টা বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের জানান, নির্বাচনে কোনো সময়সীমা বেঁধে দেয়নি জামাত। সংস্কার শেষ হলে ফেব্রুয়ারি বা আরও সময় প্রয়োজন হলে রোজার পরে নির্বাচন আয়োজন করা যেতে পারে। আমরা কোনো সময় বেঁধে দেইনি, আমরা কমফোর্টেবল দুইটা টাইম আপনাদের মাধ্যমে এই জাতিকে জানিয়েছি। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে, আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আর একটু সময় লাগে, এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে, তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না। তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই ব্যাখ্যা ভালো দেবেন। আমরা কারোই কোনো পদত্যাগ চাইনি। জামায়াতে ইসলামের পর প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশন পুনর্গঠন করে দ্রুত স্থানীয় নির্বাচনের দাবি জানানো হয় এনসিপির পক্ষ থেকে। পাশাপাশি গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা হয়েছেন তাদের নিয়ে সমালোচনা এবং অপমানের নিন্দা জানায় এনসিপি। ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে। সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়, এর ফলে নাগরিক সেবা যেই দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছে না জনগণ, সেটি নিশ্চিত করা সম্ভব হবে। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে। আমরা বলেছি যে বিচারটাও কবে শেষ হবে, কোন প্রক্রিয়া আগাবে, এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা, সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে। তিনটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বিচার প্রক্রিয়া এই মাসেই শুরু হবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিংয়েই বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম, এর ওই পারে যাবে না। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কোনো দলকে সংগঠিত করা আর কোনো দলের ঐক্য তৈরি করার জন্য নির্বাচন পেছানোর সুযোগ নেই। নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে। শনিবার বিকেলে বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। বগুড়ার আতিকুর রহমান সোহাগকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন মিলন ও ইমদাদুল হক। রাজনৈতিক নানা তর্ক বিতর্কের মধ্যেই দেশ জুড়ে মাঠের কর্মসূচি নিয়ে ব্যস্ত বিএনপির 3 তরুণ সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাজশাহী ও রংপুর বিভাগের এই সমাবেশে ঢল নামে নেতাকর্মী আর সমর্থকদের। যদিও থেমে থেমে দিনভরই বৃষ্টি ছিল বগুড়ায়, তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সেন্ট্রাল স্কুল মাঠ। ভূমিকা পালন করেছে। সমাবেশের শেষের দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে ভিজে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে সবকিছু ছাপিয়ে উঠে আসে সংস্কার আর নির্বাচন প্রসঙ্গ। এ সময় আবারও ডিসেম্বরেই নির্বাচন আয়োজনের দাবি জানান বিএনপি নেতারা। আমরা অত্যন্ত গৌরবের সাথে বলতে পারি, যারা সংস্কারের কথা বলেন তারা অনেক কথা বলছেন, কিন্তু 31 দফার বাইরে নূতন কোনো কিছু তাদের মাথা থেকে আসে না। যাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার জরুরি, সেই সব সংস্কার আলোচনার মাধ্যমে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিই। প্রধান উপদেষ্টাকে নিয়ে বিএনপির কোনো সমালোচনা না থাকলেও কোনো কোনো উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন তোলেন দলের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার, মনে রাখতে হবে, আপনারা স্থায়ী সরকার নন, আপনারা নির্বাচিত সরকারও নন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। তার একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে। নির্বাচন চাই, নির্বাচন দিন। উনারা মনে করছেন এইটা মহা পাপ আমরা করে ফেলেছি, এইটার বিরুদ্ধে কথা বলা যাবে না। নাতি নাতনি উপদেষ্টা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না। ডক্টর ইউনূস সাহেব অভিজ্ঞ মানুষ, আমরা তার বিরুদ্ধে সমালোচনা নেই, কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে
সেই দেশ খুব ভালো মতো চলবে না। চট্টগ্রাম, খুলনা আর বগুড়ার পর আগামী 27 ও 28 মে রাজধানীতে হবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের তারুণ্যের কর্মসূচি। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চায় বিএনপি। এছাড়া প্রায় 4 কোটি নতুন ভোটার যারা বিগত 15 বছরের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল তাদেরও কাছে টানতে চায় তারা। মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখে দলটির 3 সহযোগী সংগঠনের ধারাবাহিক এই সমাবেশের কর্মসূচি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, বগুড়া। জুলাই হত্যাকাণ্ডের বিচার, নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কারের বিষয়গুলো একসাথে ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, 2 উপদেষ্টার সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই, তবে গণঅভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে তারা দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা তাদের। ইফতেখার রেজার রিপোর্ট। দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির এ সংবাদ সম্মেলন। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনের সরকার নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত সময়ে নানা অনাচারের মৌলিক সংস্কারও তাদের দায়িত্ব। বিচার, সংস্কার এবং নির্বাচন এই 3টিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা। 5 আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়াদের তালিকা আরও আগে প্রকাশ করা উচিত ছিল মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, অতীতে 111 ভালো ফলাফল বয়ে আনেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে 626 জনের একটা তালিকা, যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। তো এই তালিকাটা যদি আরও আগে প্রকাশ করা হইতো, এটা তো আসলে 18ই আগস্ট বা আগস্ট মাসেরই ঘটনা, তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেত না। 111-এর ঘটনা জানি, এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি। ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি, যার যেটা কাজ, যার যেটা দায়িত্ব, সেটাই যাতে সে পালন করে। এক প্রশ্নের উত্তরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন করিডোর ও বাংলাদেশের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দাবি জানান। রিলিফ করিডোর হোক আর হিউম্যানিটেরিয়ান করিডোর হোক, যে সিদ্ধান্তের দিকেই সরকার অগ্রসর হতে চাক না কেন, সে ব্যাপারে যেন জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের ধোঁয়াশা না থাকে। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে চায় না জামায়াতে ইসলামী, বরং সহায়তা করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। গত 9 মাসেও সংস্কার এবং গুম খুনের বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেন তিনি। প্রত্যাশা করেন রাজনৈতিক দল ও অংশীজনের মধ্যে অর্থবহ সংলাপে চলমান সংকট কেটে যাবে। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন, যেখানে বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট বেশ কিছু সংকট নিয়ে কথা বলেন দলটির আমির। সংঘাত এবং কাদা চোরাচুরির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। নির্বাচন ইস্যুতে কিছু রাজনৈতিক দলের সাথে সরকারের বোঝাপড়ার ঘাটতি এবং তাতে জামায়াতের অবস্থান তুলে ধরেন আমির। কথা বলেন সংস্কার ও গুম খুনের বিচার প্রক্রিয়া নিয়ে। জাতীয় নির্বাচন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান, তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই। আমরা তাকেও বাধ্য করতে চাই না। যারা গত 15.5 বছর ধরে এই দেশে মানুষকে গুম করেছেন, তাদের বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান হতে হবে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুরা বিচার হয়ে যাবে এটা কেউ দাবি করে না, কিন্তু বিশ্বাসযোগ্য দৃশ্যমান কিছু কাজ তো সামনে আসতে হবে। সেরকম কিছু এখনো জনগণ দেখতে পাচ্ছে না। রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা করেন জামাতের এই শীর্ষ নেতা। মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ, এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। রাজনৈতিক দলসমূহের সাথে বসে, আরও যারা অংশীজন আছেন তাদের সাথে বসে, সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর
হবে না। সেনাবাহিনী নিয়ে যে কোনো বিতর্কিত মন্তব্য দেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মন্তব্য করেন তিনি। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সামাজিক নিরাপত্তা খাতের কর্মসূচিতে ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়লেও আগামী বাজেটে সার্বিকভাবে এ খাতে বরাদ্দ কমছে। অন্যদিকে বরাদ্দকৃত অর্থ বিলি বন্টনের অনিয়মে প্রকৃত অসহায়রা পাচ্ছেন কিনা সে নিয়েও রয়েছে প্রশ্ন। সামাজিক নিরাপত্তা খাত থেকে সঞ্চয়পত্রের সুদ, আশ্রয় প্রকল্প সহ বেশ কিছু কর্মসূচি বাদ দেওয়া হতে পারে এবার। বিশেষজ্ঞরা বলছেন, চড়া মূল্যস্ফীতির এ সময়ে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। হাসান মাহমুদের রিপোর্ট। বৃদ্ধ বয়সে জীবনের শেষ সময়গুলো আয়েসে কয়জন কাটাতে পারে, কয়জনই বা কাটিয়ে উঠতে পারে যে জীবন ডুবে থাকে অসচ্ছলতার ভারে। জীবন প্রদীপের সলতে যত নিভে আসে ততই যেন অন্যরা সরে যায় আশেপাশে। এই যেমন ৮০ বছর পেরিয়ে ঘুপচি গলির চোরাবালিতেই যেন ঠিকানা খুঁজছেন এই নারী। স্বামী হারিয়েছেন, থেকেও নেই সন্তানরা, জোটে না রাষ্ট্রীয় কোনো ভাতাও, তাই অসচ্ছলতায় ডুবে গেছে গন্তব্য। বয়স্ক ভাতা পাননি না, আজ ৫০ টাকা পাই নাইছে, লেখা লইয়া যায় আর দেয় না, দেয়নি, হারামও দেয় না, দেয় না আমারে। আমার দিয়া গেলে তোমার প্রাণ খুলা দোয়া করুম, প্রাণ খুলা দোয়া করুম। সমাজের পিছিয়ে পড়া এই মানুষগুলোর জীবনের গল্প ভিন্ন হলেও না পাওয়ার হিসেবটা অভিন্নই। দারিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা খাতের চলমান ৮টি কর্মসূচিতে ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়লেও আসছে বাজেটে সার্বিকভাবে এ খাতে বরাদ্দ কমে ১,২৫,০০০ কোটি টাকা হতে পারে। তবে সামঞ্জস্যহীন কর্মসূচি বাদ দিয়ে প্রকৃত অর্থে সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর সুপারিশ বিশেষজ্ঞদের। যে ফ্যামিলি কার্ড আছে এবং সেখানে যাতে ওই যেটাকে আমরা বলি যে অন্তর্ভুক্তিতেও সমস্যা হয়, আবার অনেকে বাইরেও থেকে যায়। শহুরে এলাকাতেও অনেক প্রান্তিক মানুষরা কিন্তু একটা বড় ধরনের তারা ক্রয় ক্ষমতার অবনমন গত কয়েক বছরে দেখেছে। তাদের জন্য বাজেটে বরাদ্দ রাখা, এটা রেশনিং সিস্টেম হতে পারে অথবা আমাদের ওএমএস কার্যক্রমের সম্প্রসারণের মাধ্যমে হতে পারে। বয়স্ক, বিধবা সহ সামাজিকভাবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা খাতের আওতায় থাকা ২০টিরও বেশি কর্মসূচি এইসব দরিদ্র মানুষের সুরক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আগামী অর্থ বছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনের ভেতরে বাজেট বরাদ্দ বাড়িয়ে তাদের উন্নয়নে ভূমিকা রাখবে সরকার, এমনটাই প্রত্যাশা করে সব মহলের মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা জুলাই আন্দোলনে আহত শহীদ হাসানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই গণহত্যায় বিচারের ব্যর্থতার দায় নিয়ে আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের আহ্বান জানিয়েছেন জুলাই গণভ্যুত্থানের অন্যতম ইসলামী ছাত্র শিবিরের নেতা আবু সাদিক কায়েম। শহীদদের স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করার আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং ছাত্রদল ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। নোয়াখালীর সুবর্ণচরে শহীদ হাসানের গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে। গত ৫ আগস্ট চট্টগ্রামে গুলিবিদ্ধ হন শহীদ হাসান। অন্যায়ভাবে হত্যা করেছে এবং তার দোষরদেরকে আমরা এই দেশ থেকে বিচ্ছিন্ন করব এবং তাদের বিচার করব। কিন্তু আজকে শহীদদের রক্তের পথ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজকে তারা শহীদদের স্মৃতি ধারণ না করে আজকে তারা ফেসিবাদের পারপাস সার করছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিমের নামে ৫৯ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
শনিবার বিকেলে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তৌফিকা করিম নিজ নামে ৮৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৩৭,৪৭,৪৭,০০০ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন করার মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেছেন বলে জানানো হয় দুদকের ব্রিফিংয়ে। এসব সম্পদ অর্জনের বিপরীতে তার কোনো গ্রহণযোগ্য উৎসের পরিমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ বলে জানান তিনি। এ ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।